আব্বা, নতুন মাকে বলো না আমার ওই মাছের পেটিটা দিতে, কাঁটাওয়ালা টুকরো আমি খেতে পারি না। আব্বা আমার কথা শুনে নতুন আম্মার দিকে তাকিয়ে চুপ করে খেতে শুরু করলো। তা দেখে আমার আপা কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ধমক দিয়ে বলল, চুপ কর তুই, যা দিতেছে তাই খা, বেশি কথা বললে আমাদের এইটুকু খাওয়া বন্ধ করে দিবে। আপার কথা শুনে চুপ করে শুধু ভাত গিলতে লাগলাম। তা দেখে আপা নিজের খাওয়া বন্ধ করে আমাকে মাছ বেছে দিতেছে। আমার মা মারা গেছে 1 বছর আগে, যখন আমার বয়স 8 বছর আর আপার বয়স 11 বছর। মা ক্যান্সারে মারা গেছে, চিকিৎসা না করার কারণে আরো তাড়াতাড়ি মারা গেছে। মা মারা যাওয়ার 6 মাসের মধ্যে বাবা নতুন মাকে বিয়ে করে আনে। এখন আমার বয়স 9 বছর আর আপার 12 বছর। নতুন মা আসার পর থেকে বাবা কেমন জানি হয়ে গেছে, আগের মতো কথা বলে না। শুধু আমাদের সাথে না, ফুপু দাদি কারোর সাথে ঠিকঠাক কথা বলে না। নতুন মায়ের নাকি বাচ্চা পেটে। খাওয়ার শেষের দিকে আসতেই নতুন মা থালাগুলো সশব্দে গুটিয়ে নিতে শুরু করলো। কাচের থালাটা টেবিলের উপরে এমন ভাবে টেনে তুললো। আব্বা চলে যাওয়ার পর আমরা দুই ভাই বোন অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। আপা থালা ধোয়ার জন্য রান্না করে গেল আর আমি বারান্দার কোনায় গিয়ে একটা ভাঙা মোড়ায় বসলাম। মায়ের কথা খুব মনে পড়ছিল। মা যখন বেঁচে ছিল তখন আব্বা এমন ছিল না। বাজার থেকে আসার সময় মায়ের জন্য পান আর আমাদের জন্য পেয়ারা কিংবা লজেন্স নিয়ে আসতো। বাড়িতে বেশ হাসি খুশি একটা ব্যাপার থাকতো। কিন্তু মা অসুস্থ হওয়ার পর থেকে সংসারে সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যেতে শুরু করে। মা বলতো আমার শরীরের ব্যথাটা দিন দিন বাড়ছে, ডাক্তার দেখাও। আব্বা বলতো এখন ডাক্তার দেখানে টিহা পামু কই। পয়সা টানাটানিতে মায়ের চিকিৎসা তেমন কিছুই হলো না। কবিরাজি ওষুধ আর দুই একটা সস্তা বড়ি গিলে মা শেষ পর্যন্ত একদিন সকালে আমাদের ছেড়ে চলে গেল। মা মারা যাওয়ার পরে প্রথম কয়েকটা মাস ঘরটা খালি খালি লাগতো, কিন্তু তাও আব্বা অন্তত রাতে এসে আমাদের খোঁজ নিত, আমাদের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিত। তারপর হঠাৎ করে একদিন বড় ফুপু এসে খবর দিল ঘরে নতুন মানুষ আসছে। আমাদের জিজ্ঞেস করার বা কিছু বোঝানোর প্রয়োজন কেউ মনে করেনি। নতুন মা আসার প্রথম কয়েকদিন তাও একটু একটু কথা বলতো, আমাদের ভালো মন্দ জানতে চাইতো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার আসল চেহারা বের হয়ে আসে। রান্না করে আমাদের যাওয়া প্রায় বন্ধই হয়ে গেল। কতটুকু ভাত দেওয়া হবে, মাছের কোন টুকরো কে পাবে, সব সিদ্ধান্ত এখন নতুন মায়ের। সবচেয়ে অবাক লাগে আব্বাকে দেখে। যে আব্বা এক সময় দাদি আর ফুপুর কথায় চলতো, সেই আব্বা এখন নতুন মায়ের একটা কথার উপর কথা বলতে পারে না। দাদির পাশের ঘরে থাকে, ছোট্ট একটা কাঠের চৌকিতে সারাদিন শুয়ে বসে কাটায়। আগে আব্বা কাজ থেকে ফিরে দাদির ঘরে গিয়ে আধা ঘন্টা বসে গল্প করত। এখন দাদি ডাল সেদ্ধ আর অল্প ভাত দিয়ে একা একা ভাত খায়। আব্বা ওদিকে গিয়ে তাকায়ও না। ফুপু মাসে একদিন দেখতে আসে। নতুন মায়ের মুখখানা দেখে এখন আর সেটাও আসে না। আপা রান্নাঘর থেকে থালা বাটি ধুয়ে বাইরে এলো। তার ছোট ছোট হাত দুটো পানি আর ছাই লেগে একদম খসখসে হয়ে গেছে। মা থাকতে আপাকে কোনো কাজই করতে দিত না। মা বলতো মেয়ে মানুষ আগে একটু লেখাপড়া শিখুক, কাজের বয়স তো সামনে পইড়া রইছে। এখন আপা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব খুচরো কাজ করে। আপা আমার পাশে এসে মোড়ার উপর একটু চেপে বসলো। আমার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, তোর খিদে পাইছে রে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, না খিদে নাই। সত্যি বলতে কাটা ছাড়া মাছের পেটিটা খেতে না পারার কষ্টটা যতটা ছিল, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল আব্বার চুপ করে থাকা দেখে। আব্বা তো দেখছে আমি কতবার মাছের কাটায় আটকে কেঁদে ফেলেছি। মা বেঁচে থাকতে আগে থেকে কাটা বেছে আমার পাতে দিত। আব্বা একবার নতুন মাকে বলতে পারতো, ছোট মানুষ পেটিটা ওকে দাও, কিন্তু আব্বা মুখ নামিয়ে ভাত খেয়ে গেল। আপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই অত কথা বলতে যাস কেন? নতুন মা তোকে এমনিতে দেখতে পারে না, এখন আবার তার পেটে নতুন বাচ্চা আসবে, ওনাদের নতুন সংসার হবে। তুই আর আমি যদি ঝামেলা করি আমাদের বড় ফুপুর বাড়িতে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেখ না আপা, আমি ফুপিয়ে উঠে বললাম। ফুপুর বাড়িতে গেলে অন্তত তোমার এত কাজ করতে হবে না। আপা আমার মুখের হাত চেপে বলল, চুপ থাক, ফুপু নিজের সংসারে তো 3টে সাওয়াল মেয়ে, সেখানে আমাদেরকে সারা জীবনের জন্য বসিয়ে খাওয়াবে? আমাদের এখানেই থাকতে হবে। তুই একটু চুপচাপ থাকবি, যাই দেখ লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিবি। আমি তোকে বাকি কাটা বেছে দেব। সন্ধ্যা নেমে আসছে, ঘরে আলো জ্বালানোর সময় হয়ে গেছে। নতুন মা নিজের ঘর থেকে বেরিয়ে এসে রাগী গলায় হাঁক দিল, হ্যাঁ রে, ঘরের সাজবাতিটা কে জ্বালাবে? সব কাজ কি আমার এই শরীরে আমাকেই করতে হবে নাকি? আপা দরফর করে উঠে দাঁড়িয়ে আঁচলে হাত মুছতে মুছতে ভেতরের দিকে দৌড়ে গেল। আমি বারান্দার অন্ধকারে একাই বসে রইলাম। ঘরের ভেতর থেকে নতুন মায়ের খিটখিটে গলা আর আব্বার নিচু রেডিওর আওয়াজ কানে আসছে। আমাদের অস্তিত্ব যেন এই সংসারে দিন দিন একটা অপ্রয়োজনীয় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সাজবাতিটা জ্বালিয়ে আপা যখন বারান্দায় ফিরে এলো তখন উঠানে অন্ধকার ঘনিয়ে এসেছে। নতুন মা নিজের ঘরের দরজাটা ভেজিয়ে দিল। আব্বা ভেতরের ঘরে নিচু গলায় রেডিও চালিয়ে বসে আছে। সেই ঘরের আলোটুকু দরজার ফাঁক গলে বাহিরে এসে পড়েছে, কিন্তু আমাদের এই বারান্দা পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি তখন সেই ভাঙ্গা মোড়াটা একভাবে বসে আছি। পেটটা চোচো করছিল খিদেতে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলার সাহস হচ্ছিল না। আপা আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিয়ে আস্তে করে বলল, সুমন চল ভেতরে চল,
চালার নিচে বসি। আমি আপার হাত ধরে উঠে দাঁড়ালাম। আমাদের থাকার ঘর বলতে রান্নাঘরের পেছনে ছোট্ট চালান ঘরটা। সেখানে একপাশে দুটো পুরনো কাঁথা আর একটা কাঠের সিন্দুক রাখা। মা বেঁচে থাকতে এই ঘরে অতিরিক্ত জিনিসপত্র রাখা হতো। এখন এটাই আমাদের আস্তানা। ঘরে ঢুকে আপা বেড়ার ফাঁকে রাখা দেয়াশলাই দিয়ে মাটির কুপি জ্বালালো। কুপির হলুদ আলোয় ঘরের চারপাশটা একটু দেখা যেতে লাগলো। আপা সিন্দুকের পেছন থেকে একটা মাটির ভাঁড় বের করলো। তার ভিতর থেকে কাপড়ে পেঁচানো অল্প কিছু শুকনো মুড়ি আর এক টুকরো গুড় বের করে আমার হাতে দিল। আমি অবাক হয়ে বললাম, এগুলো কোথায় পেলে আপা? আপা আমার মাথায় হাত বুলিয়ে বলল, দুপুরে লুকিয়ে রেখেছিলাম। আমি জানি রাতে তোর খিদে লাগবে, নিয়ে চিবিয়ে খা, পানি এনে দিচ্ছি। মুড়ি কটা মুখে দিয়ে যেন পেটের জ্বালা একটু কমলো। আপা গ্লাসে করে পানি এনে দিল। আপার দিকে তাকিয়ে বললাম, তুমি কিছু খেলে না আপা? আপা গ্লাসটা নিতে নিতে বলল, আমার পেট ভরা আছে রে, দুপুরে বেশি করে খেয়েছিলাম। আমি জানি আপা মিথ্যে বলছে। দুপুরে নতুন মা যেটুকু ভাত দিয়েছে তা এক মুঠোর বেশি ছিল না। কিন্তু আপার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলাম না। 9 বছরের ছেলে হলেও আমি বুঝতে পারছিলাম আপা এই ঘরে আমার একমাত্র ঢাল। পরদিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আপা ঘরে নেই। বাহিরে এসে দেখি আপা এর মধ্যে দাদির ঘরে গেছে। দাদির বিছানায় বসে কাশছিল। আপা একটা পুরনো গামছা ভিজিয়ে দাদির মুখটা মুছিয়ে দিচ্ছে। দাদি হাঁপাতে হাঁপাতে বলল, রেনু রে, তোদের এই কষ্ট আমি আর চোখে দেখতে পারতেছি না। তোর বাপে যে কেমনে এত পাষাণ হয়ে গেল। আপা শান্ত গলায় বলল, দাদি তুমি চিন্তা করো না। আব্বা কিছু বলে না, না বলুক, আমি তো আছি। যতক্ষণ হাত পা সচল আছে শাহেদের কোনো কষ্ট হতে দিব না। দাদি আপার পিঠে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেললো। সকালের আলো ফুটতে নতুন মা ঘর থেকে বেরিয়ে এলো। মুখটা তার ভার। সোজা রান্নাঘরের দিকে গেল। সেখানে আপাকে ছাই দিয়ে পাতিল মাজতে দেখে বলল, হয়েছে আর মেজে কাজ নাই, কল থেকে পানি তুলে আনাগে। ঘরে এক ফোঁটা পানি নেই। আপা খালি কলসিটা কুলে তুলে নিয়ে সোজা কলের দিকে হেঁটে গেল। আপার বয়স মাত্র 12 বছর। ভারী কলসিটা বইতে গিয়ে শরীরটা একদিকে কাত হয়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে কলসির হাতলটা ধরলাম। আপা আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই পারবি না শাহেদ, সরে দাঁড়া, গায়ে পানি লেগে যাবে। আমি ধরে সাহায্য করি আপা, আমি বললাম। আপা শক্ত চোখে আমার দিকে তাকালো। না, তুই ঘরে গিয়ে বস, তোর বইগুলো বের কর, একটু পড়ালেখার চেষ্টা কর। মা বলতো না তোকে অনেক পড়াশোনা করতে হবে? আপার ওই কথা শুনে আর না করতে পারলাম না। আপা একাই 2 কলসি পানি টেনে রান্নাঘরে নিয়ে গেল। দুপুরের দিকে আব্বা হাট থেকে ফিরলো। হাতে একটা ছোট্ট পাটের থলে। বারান্দায় ব্যাগটা রেখে আব্বা কপালের ঘাম মুছতে লাগলো। নতুন মা ঘর থেকে বের হয়ে এসে ব্যাগটা খুলে দেখলো ব্যাগে অল্প কিছু ছোট মাছ আর একটা লাউ ছিল। নতুন মা মুখ বাঁকিয়ে বলল, এই সামান্য জিনিসের সংসারে চলে? কালকে আমাকে আবার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে বলবা নাকি? আব্বা নিচু গলায় বলল, হাতে টাকা নেই গো, মেম্বারের পাওনা টাকাটা দিতে পারলেই কিছু পাবো। কথাবার্তার মাঝে আপা থলে থেকে মাছ আর লাউ তুলে নিয়ে এলো। নতুন মা আপাকে দেখে চেঁচিয়ে উঠলো, হাত দিবি না, সব কাজে তোর আগে আগে যাওয়া চাই, বাপের সামনে, তাই না? সর এখান থেকে। আপা পিছু হটলো না, সোজা আব্বার দিকে তাকিয়ে বলল, আব্বা শাহেদ তো কাল থেকে স্কুলে যাবে, ওর একজোড়া খাতার একটা পেন্সিল লাগবে। মা থাকতে মেজের বাক্সে কিছু টাকা রেখে গিয়েছিল, সেটা দিয়ে যদি। কথাটা শেষ করার আগেই নতুন মা ফুস করে উঠলো, কিসের টাকা? এই ঘরে কোনো বাড়তি টাকা নেই, চাল কেনার টাকা পাওয়া যাচ্ছে না, আবার খাতা পেন্সিলের আবদার। আব্বা এবার একটু অস্বস্তিতে পড়লো। আব্বা আমার দিকে তাকালো। আমি ভয়ে আপার পেছনে গিয়ে হাবলার মতো দাঁড়িয়ে রইলাম। আপা আব্বার কাছে গিয়ে নরম গলায় বলল, আব্বা শাহেদের খাতা না হলে মাস্টার মশাই স্কুলে বসতে দেবে না। তুমি তো জানো মা চাইতো শাহেদ যেন পড়ালেখা না ছাড়ে। তুমি কি চাও ও পড়াশোনা বন্ধ করে কামলা খাটুক? মায়ের নামটা শুনতেই আব্বার চেহারায় কেমন যেন একটা আলো ছায়ার খেলা দেখা গেল। আব্বা একটু সময় চুপ করে থেকে পকেটে হাতড়াতে লাগলো। তারপর কয়েকটা দুমড়ানো 5 টাকা নোট বের করে আপার হাতে দিল। বাজারে আমজাদের দোকান থেকে খাতা কিনে আনিস, আব্বা বিড়বিড় করে বলে নিজের ঘরে চলে গেল। নতুন মা রাগে গজগজ করতে করতে ভেতরের দিকে চলে গেল। আপা হাতের টাকা কটা শক্ত করে মুঠুর ভেতরে চাপালো। তারপর আমার দিকে ঘুরে দাঁড়ালো। আপার চোখে তখন কোনো ভয় ছিল না, না ছিল কোনো কান্না। আপা আমার হাতটা ধরে নিজের আঁচলের মধ্যে টাকাটা সাবধানে বাঁধতে বাঁধতে বলল, চল শাহেদ, তোকে আমি নিজে গিয়ে খাতা কিনে দেব। তোর স্কুল বন্ধ হবে না, কেউ তোর লেখাপড়া থামাতে পারবে না। বিকেলে সূর্যটা যখন বাজারের পেছনে ঢলে পড়ছিল, তখন আমি আর আপা কাঁচা রাস্তা ধরে আমজাদ কাকার দোকানের দিকে হাঁটতে লাগলাম। আপার এক হাতে আমার হাত আর অন্য হাতটা পেঁচানো ছিল নিজের পরনের পুরনো ওড়নার আঁচলে। সেই আঁচলে বাঁধা ছিল আমার খাতা কেনার কয়েকটা টাকা আর একটা বোনের সবটুকু আগলে রাখার জোর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো?